আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রত্যাশী বিসিএস পরিক্রমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হঠাৎ করে আজকে হচ্ছে লাইভে আসা। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আর শুরুতেই আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি আমিরুল ইসলাম মিলন, কোর্স কোঅর্ডিনেটর বিসিএস পরিক্রমা, শিক্ষক বাংলা বিসিএস পরিক্রমা। আমাদের মধ্যে সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন এবং শুরুতেই যাকে পরিচয় করে দিব আমাদের বিসিএস পরিক্রমার সম্মানিত উপদেষ্টা এবং বিসিএস পরিক্রমার কর্ণধার আমাদের শ্রদ্ধাভাজন সকলের প্রিয় প্রধান মুকুল স্যার। আর ধন্যবাদ। আমার পাশে আছেন আমাদের রফিক স্যার, রফিক স্যার বাংলাদেশ বিষয়াবলীর অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। পাশে আছে আমাদের শামসুল আলম মামুন স্যার, উনি ইংরেজি বিভাগের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। পাশে আছেন আমাদের নাসিম স্যার, উনি বিজ্ঞান বিভাগের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। আমরা আজকে আসলে হঠাৎ করে লাইভে আসা, এবং যারা হচ্ছে অ্যাকচুয়ালি বিসিএস প্রত্যাশী তারা অবশ্যই জেনে খুশি হবেন যে আমরা এখন থেকে লাইভ প্রোগ্রামটাকে একটি মানে নির্ধারিত প্ল্যাটফর্মে নিয়ে আসতেছি, যার কারণে প্রতি সোমবার রাত 9টায় আমাদের নির্ধারিত লাইভ অনুষ্ঠান হবে, সেখানে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা হবে। তবে আজকে আমরা যেটি করব যে এমনিতেই লাইভ আড্ডা, আর হচ্ছে যে আমাদের যে পরবর্তী প্ল্যান সেটি নিয়ে কথা বলবো। তো শুরুতে আমরা মুকুল স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। স্যার শুরুতে আমি বলবো না, আসলে আমাদের এই লাইভ যে প্রোগ্রামটি হয়, লাইভ প্রোগ্রামটির মাধ্যমে আমরা মূলত ঢাকা এবং ঢাকার দূরবর্তী অঞ্চলে যারা থাকে, একেবারে রিমোট প্লেসে যারা থাকে, তাদেরকে আমরা লাইভ ক্লাস বা লাইভ পরামর্শ দিয়ে আমরা এটা কাজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের সাথে যারা সমাজের শিক্ষক যারা থাকে তারাও হেল্প করে থাকে। তো সেটির একটা ধারাবাহিক কার্যক্রমের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আসছে, অর্থাৎ আমাদের পরিক্রমার যে ফ্যাকাল্টি যারা আছে তাদের মধ্যে থেকে এই স্যারদের একটা সম্মিলিত প্রয়াসে, সবার একটা চিন্তার প্রয়াসে এটা আসছে যে প্রতি সোমবার করে একটা লাইভ প্রোগ্রাম নিয়ে, যাতে করে যারা কোথাও কোচিং করে না বা যারা কোথাও বিসিএসের সুযোগ পায় না, বিসিএস নিয়ে জানার সুযোগ পায় না, তাদেরকে তাদের যে ধরনের প্রশ্নগুলোর উত্তর পায় না কোথাও, সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য বা যে কোনো কনফিউশন ঠিক করার জন্য, যাতে করে আমাদের এই পরিক্রমা ফ্যাকাল্টি যারা থাকবে, যারা সিনিয়র শিক্ষক বা অভিজ্ঞ শিক্ষক যারা থাকবে, তাদেরকে লাইভ প্রোগ্রামে মুখোমুখি করে, তাদের প্রশ্ন মুখোমুখি করে তারা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমরা প্রতি সোমবার করে এই লাইভ প্রোগ্রামটি এই চ্যানেলে আমাদের পরিক্রমা পেজে এটা চলবে। আর সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে এক্ষেত্রে আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস তো থাকবেই, ক্লাসের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বটাও থাকবে। আজকেও আমরা প্রশ্ন নিব, যে কেউ যে কোনো ধরনের প্রশ্ন, আমাদের এখানে যে শিক্ষক যারা আছে, ইংলিশ আছে, সেখানে আমাদের বাংলা বিভাগের তো অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, যিনি কথা বলছেন, উপস্থাপনা করছেন, উনি বাংলার খুবই জনপ্রিয় আমাদের মিলন স্যার। বাংলায় প্রশ্ন করা যাবে, আমাদের দৈনন্দিন বিজ্ঞানের নাসিম আছে, নাসিমকে প্রশ্ন করা যাবে, বাংলাদেশ বিষয়গুলির আমাদের রহিমুল আছে, তাকে প্রশ্ন করা যাবে, ইংলিশের আমাদের ভোকাবুলারির জাহাজ আমাদের শামসুল আলম, তাকে প্রশ্ন করা যাবে। সো এই প্রশ্ন করা যাবে। আর নেক্সট মান্থে যেটা হয়েছে লাইভ থেকে কি কার্যক্রম, সেটা নিয়ে আমাদের 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 মিলন স্যার উনি এই লাইভ যে প্রোগ্রামগুলো হবে সেগুলো প্রোগ্রামগুলো উনি ডিল করবে এর পরবর্তী সময়ের মধ্যে থেকে। তো সেখানে গেস্ট হিসেবে আমিও থাকবো সবসময়, আর অন্যরাও থাকবে। আমি এই বিষয়গুলো থেকে এখন অন্যান্য যারা আছে তাদের সাথে একটু সবাইকে একটু কথা বলার জন্য আমি বলছি। ওদের কোনো প্রশ্ন যদি থাকে, সিরিয়াস কোনো প্রশ্ন থাকে সেটা দেখুক। আর আমাদের যেটা থাকে যে কি করা হবে লাইভ প্রোগ্রামে, সেটা কি একটু বলা যাবে যে আমাদের একটু সবাইকে অনুরোধ করতেছি যে ফয়সাল আহমেদ রাজু বলছে বোঝা যাচ্ছে না, এখন কি ক্লিয়ার কিনা একটু যদি কমেন্ট করলে ভালো হয়। কি বোঝা যাচ্ছে না? সাউন্ড ক্লিয়ার কিনা, এটা সাউন্ড না বলে তো মুশকিল, একদম সাউন্ড শোনা যাচ্ছে কিনা এখন বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। এই তো সাউন্ড আছে, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আসলে স্যার ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টদের যে মানে চাওয়া যেটা যে আমরা লাইভ প্রোগ্রামটা যাতে করে এমন ভাবে নিই যাতে করে তাদের এটা মানে 100% কাজে লাগে। তো যে কারণে ওনাদের প্রত্যাশাটা হচ্ছে যে আমরা এটা একটা মানে রুটিনের মধ্যে নিয়ে আসি। সেই জন্য আসলে আমরা এখন থেকে যেটা প্রতি সোমবারে যেটা হলো একেবারে বিষয়ভিত্তিক লাইভ হবে, যে আজকে আগে থেকে আমরা বলে দিব যে আমরা এই বিষয়ের পর সম্মানিত অমুক শিক্ষক উনি থাকবেন। কত মিনিটের লাইভ? এটা স্যার আমরা প্ল্যান যেটা এটা 30 মিনিটের মতো একটা লাইভ। এটা হচ্ছে যাতে করে স্টুডেন্টদের বিরক্তির কারণ না হয়, আবার হচ্ছে যাতে করে তারা এটা উপকৃত হয়, এটা একটা প্ল্যান। আচ্ছা, লাইভগুলো তাহলে ভালো হবে। হ্যাঁ, লাইভগুলো এভাবে হবে, আমরা হচ্ছে আগে দিয়ে দিব।
কারণ হচ্ছে যে একটা যদি সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব বেশি আউটপুট পাবো না। তো সেক্ষেত্রে আজকে যারা লাইভে আসছেন আমরা অবশ্যই বিষয়ভিত্তিক পরামর্শ দিব যে আপনারা 41-এর জন্য অবশ্যই একেবারে 41-এর পড়াশোনা শুরু করার এখনই হচ্ছে একেবারে উপযুক্ত সময় স্যার। কারণ হচ্ছে যে আমাদের অলরেডি হচ্ছে রমজান, তারপরে হচ্ছে ঈদ, এই সকল কারণে আমাদের অনেক সময় অনেক নষ্ট হয়ে গেছে স্টুডেন্টদের, এবং ইতিমধ্যে আমাদের যারা শিক্ষার্থী তারা কিন্তু মানে ঢাকায় চলে আসছে সবাই। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা আজকে থেকে শুরু করেন। তো শামসুল আলম স্যারের কথা বলছে যে প্লিজ মিরপুর ক্লাস নিতে আসেন, স্যারের অবশ্যই শিডিউল থাকবে মিরপুরের দিকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন থেকে মোটামুটি সোমবার যেটা নিয়মিত লাইভে আসবো, আগে যেটা বললাম যে নির্ধারিত টপিক থাকবে। তো এবার স্যার আপনি একটু আচ্ছা, আমরা ওই বোধহয় কালকে আমাদের একটা বড় একটা প্রোগ্রাম আছে না? জি স্যার, হ্যাঁ কালকে আগামীকাল আমরা পরিক্রমা টাঙ্গাইল শাখা উদ্বোধনের ব্যাপারটা আসবে। টাঙ্গাইল কোথায় এটা? টাঙ্গাইলের এটা হচ্ছে স্যার আমরা শিল্পকলা একাডেমিতে বিকাল 3টায়, মানে টাঙ্গাইল শাখাটা আমাদের কিন্তু স্যার মোটামুটি গত মাস থেকেই আমাদের কার্যক্রম কিছুটা চলতেছিল, কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম যে একটু বড় পরিসরে শুরু করার জন্য। তো সেই সুবাদে আমরা আগামীকাল হচ্ছে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে মোটামুটি 500 জনের একটা অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ 500 জন ওখানে একসাথে বসতে পারবে। আচ্ছা, এটাতে স্যার আগামীকাল ইনশাআল্লাহ আমরা টাঙ্গাইলে আসছি। টাঙ্গাইলে যারা থাকবে তাদের সাথে তবে এটা আমি বলবো স্যার, মানে টাঙ্গাইলবাসীদের জন্য অবশ্যই সুখবর যে এখানে তারা হচ্ছে মুকুল স্যার নিজে যাচ্ছে এখানে। আর আমি নিজে হচ্ছে টাঙ্গাইলে অন্য একটা কোচিং প্রোগ্রামে দীর্ঘ সময় ক্লাস নিয়েছি। তো আমার অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে এসএমএস করছে। শোনা না বলে শোনা যায় না নাকি? এটা কেমন কথা? সাউন্ড হচ্ছে না নাকি? আচ্ছা, ওনার কথা শোনা যায় না। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওনার মোবাইলের সমস্যা। তো আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো স্যার আমি নিজেও যাচ্ছি আপনার সাথে কালকে, এই জন্য আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে যে কালকের শাখায় আমি থাকতেছি। আর আমাদের জনপ্রিয় শিক্ষক আমাদের শামসুল আলম মামুন স্যার, উনিও আমাদের সাথে যাচ্ছে। তো এই পর্যায়ে একটু শামসুল আলম স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। ধন্যবাদ আমিনুল স্যারকে, ধন্যবাদ যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদেরকে। আজকে আমি কিছুই বলবো না, যে আপনাদের পরামর্শ দেওয়ার মতো কিছুই বলবো না। শুধু কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করুন। আচ্ছা, সাউন্ড আমাদের এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু সাউন্ডটা ওখানে যাচ্ছে না কেন সেটাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে। আবু জাফর রায়হান থেকে শোনা যাচ্ছে। এখন যাচ্ছে আসিফুর রহমান, আসিফুর রহমান আছে। আমরা দেখি কারা কারা আছে একটু রুহুল আমিন আছে আমাদের না? ঠিক আছে। রুহুল আমিন বলছে সাউন্ড আরো বাড়ালে ক্লিয়ারলি সাউন্ড ঠিক আছে। আবু জাফর শুনতে পাচ্ছে। আমাদের এইচএম হামিদ বলছে রবিউল ভাই আপনি সুন্দর হয়ে গেছেন। রবিউল তোমাকে বলছে স্যার এখন বলছে ঠিক আছে। ইব্রাহিম খলিল রবিউল তো আগে থেকে সুন্দর, ঠিক আছে, এখন আরো এখানে আরো সুন্দর হয়ে গেছে দেখতেছি। সুন্দরকে সুন্দর বলতে হবে। আচ্ছা, তৃপ্তি কি বলছে? ও বলছে যে সোমবারে কখন লাইভ হবে? তৃপ্তি 9টায় স্যার, সব সময় আমাদের লাইভ রাত আছে রাত 9টায়। হ্যাঁ, রাত 9টায়, রাত 9টায় সোমবার রাত 9টায় করে লাইভ হবে। এই লাইভটাতে যারা থাকে যে বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোতে আমরা মজা করে এই ক্লাসগুলো করবো সবাই। পাশাপাশি যেটি হচ্ছে যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোও করা যাবে। আর মূলত এখন যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে যারা আছে সায়েন্সের আছে, ইংলিশের আছে, বাংলার আছে, বাংলাদেশ বিষয়গুলি আছে, মানে যে কোনো প্রশ্ন যদি থাকে বা কোনো সমস্যা যদি থাকে, বিশেষ থেকে কারো কোনো সমস্যা থাকলে আমরা জাস্ট 10-15 মিনিট থাকবো। এটা হঠাৎ একটা দেখা হয়ে এটা সিদ্ধান্ত যে আমরা একটা লাইভ নিই, নাথিং এলস। তো এখান থেকে যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারবো যে কোনো সমস্যা থাকলে। আচ্ছা, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। খালি শোনা যাচ্ছে আর সাউন্ড ঠিক আছে, এটা নিয়ে ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যারা হচ্ছে পরিক্রমা প্রোগ্রামের সরাসরি আমাদের নিরীক্ষক সহ যারা হচ্ছে সারা বাংলাদেশের যারা শিক্ষার্থী যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে একটা সুখবর দিচ্ছি আমি। হ্যাঁ, সেটা হচ্ছে যে স্যারের কনসার্ন নিয়ে দিচ্ছি। আজকে আমরা মানে অল্প কিছুক্ষণ আগে আমরা আমাদের হচ্ছে একেবারে নতুন কোর্স প্ল্যান যেটা স্যার 41তমের জন্য আমরা একেবারে টোটাল হচ্ছে আপডেট কোর্স প্ল্যান এটা নিয়ে আসছি। আচ্ছা, এটা আমাকে একটু শুধু বলেন যে বিশেষ পরিক্রমার জন্য যারা এবার 41 না ভর্তি হবে এদের জন্য মানে কি ধরনের কার্যক্রমগুলো নতুন ভাবে করবে একটু বলেন। আচ্ছা স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে আমাদের স্যার প্রত্যেকটা বিসিএসসি হচ্ছে আমাদের নতুন করে একটা করে হচ্ছে এক্সপিরিয়েন্স জন্ম দেয় আর কি। যেমন আমরা হচ্ছে 35তম যেটা দেখেছি যে প্রশ্নটা একেবারে প্রায় 90% বেসিক থেকেছে
একেবারে খুব কঠিন প্রশ্ন ছিল। 35 BCS 35 BCS 36 এ যেটা হলো যে 36 এ একেবারে বিগত সাল থেকে 35 BCS 82 ছিল মতো ছিল কাট মার্কস। কাট মার্কস ছিল খুব কঠিন খুবই কঠিন এবং আমার মনে হয় স্যার আপনি একমত হবেন যে এটা বিসিএস এর ইতিহাসে মনে হয় সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল হয়তো বা এরকম অনেক কঠিন না, ছিল। 28 তো আমার কঠিন ছিল, তারপরে এটা সবচেয়ে কঠিন। আরেকটা ব্যাপার হচ্ছে যে 36 এ আবার বিগত সাল থেকে অনেক প্রশ্ন ছিল, সহজ ছিল। আবার 37টা একটু কঠিন ছিল। 38টা আবার বিগত সাল থেকে অনেক প্রশ্ন ছিল, সহজ ছিল। আচ্ছা আবার 39টা বিশেষ বিসিএস, এটা নিয়ে আমরা কিছু বলবো না। 40 বিসিএসটা স্টুডেন্টরা জানেন, এখনো কাটমার কথা হবে, এটা নিয়ে বাজারে বিভিন্ন কথা প্রচলিত। এবং 40 বিসিএসটাও একটা ধাঁধার মধ্যে ছিল স্টুডেন্টরা, যে প্রশ্নটা কেমন যেন এটা কনফিউজিং কোশ্চেন ছিল অনেক। তো এই এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা বলতে পারি যে শিক্ষার্থীদের 41 এর জন্য আমরা তো আমাদের যেটা বোর্ড আছে আমাদের, সেখানে বিসিএস ক্যাডার আছে, সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং 10 থেকে 12 বছরের অভিজ্ঞ শিক্ষক, ওনাদের সমন্বয়ে আমাদের যে প্যানেল, তাদের গবেষণালব্ধ যেটা আমাদের আইডিয়া সেটা হচ্ছে যে 41 বিসিএস যেটা হবে সেটা একেবারে সহজ আমরা কখনো চিন্তা করতেছি না, আবার যে একেবারে অনেক কঠিন হবে তাও না। কোশ্চেনটা অবশ্যই স্ট্যান্ডার্ড হবে, 41তম BCS 41তম যেটা স্ট্যান্ডার্ড একটা হবে। এমন হতে পারে যে মানে 40 মতো একটু মানে কঠিনও হতে পারে, এটা আমরা মাথায় রাখতেছি। তো সেক্ষেত্রে আমাদের যারা হচ্ছে বিসিএস ক্যাডার যারা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা হচ্ছে ইতিমধ্যে রানিং যারা হচ্ছে 38 রিটেন দিয়েছে বা 40 ডিগ্রি দিয়েছে, সবার সম্মিলিত যে অভিমত সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে 3টা ক্যাটাগরিতে প্রস্তুতি নেওয়া হবে। একটা হচ্ছে যে আমাদের 21টা হচ্ছে বেসিক বুক থাকবে, যেগুলো হচ্ছে 6 to 10 মূলত আমরা প্রায়োরিটি দিচ্ছি। এই বেসিক বুক থেকে তারা এমনভাবে প্রিপারেশন নেবে, আমরা প্রতি মাসে অ্যাসাইনমেন্ট করাবো, যদি অ্যাসাইনমেন্ট কেউ না করে তাদের জন্য জরিমানার ব্যবস্থা এরকম, অর্থাৎ আমরা তাদেরকে একটা চাপের মধ্যে রাখবো। অ্যাসাইনমেন্টের পরে পরীক্ষা হবে। পরীক্ষা হবে, যেটা অন্যান্য কোচিং নেয় না। অন্যান্য কোচিং অনেকে এটা হয়তো চেষ্টা করে, তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, কি করলো না করলো শুধু সিগনেচার করে দেয়। কিন্তু আমরা চাচ্ছি যে না, অ্যাসাইনমেন্টটা যে সে করলো কিন্তু আসলে সে অ্যাসাইনমেন্ট করলো আমাদের চাপে নাকি সে আসলে পড়লো এখান থেকে, এই জন্য আমরা তাদের একটা পরীক্ষা নিব, প্রতি মাসে অ্যাসাইনমেন্ট টেস্ট থাকবে। পাশাপাশি এটা হলে তার মধ্যে একটা বেসিক তৈরি হলো। এবার বিসিএস এ 40% প্রশ্ন বিগত সাল থেকে থাকে অথবা বিগত সালের কনসেপ্ট থেকে থাকে, এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা বিগত সালের প্রশ্নগুলো কিন্তু স্যার ধাপে ধাপে পরীক্ষা নিচ্ছি। আমরা যেমন 10 থেকে 25, আবার 25 থেকে 35 এভাবে আমরা পরীক্ষাগুলো নিচ্ছি, তাহলে বিগত সাল থেকে পড়তেছি। আর সবচেয়ে আরেকটা বড় বিষয় যেটা আপনার স্যার, আমাদের যেটা বিশেষ পরিক্রমার একটা সাজেশন ছিল, এক্সক্লুসিভ সাজেশন, এখানে প্রশ্ন ছিল স্যার 12,000, পরবর্তীতে 20,000, এবার যে এডিশন আসতেছে সেখানে 24,000 প্লাস প্রশ্ন আসতেছে। 24,000 উপরে আসছে। একটা স্টুডেন্ট যদি বিগত সালের প্রায় 24,000 প্লাস প্রশ্ন পড়া, তো এটা তো স্যার 24,000 প্লাস। এই বইটাতে কিন্তু শুধু যে ওই না, তার টেক্সট বইয়ের প্রশ্ন যুক্ত আছে। হ্যাঁ, তো যার কারণে একটা স্টুডেন্ট হচ্ছে 24,000 প্লাস প্রশ্ন পড়া মানে হচ্ছে প্রশ্ন পড়া না, 24,000 প্লাস হচ্ছে কনসেপ্ট তার মাথায় নেওয়া। যদি সেটা ধরে রাখতে পারে সে অবশ্যই তাহলে পরবর্তীতে ভালো করবে। তাহলে আমরা এই যেহেতু 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে আমাদের বেসিক বুক যেগুলো 21টা বেসিক বুক, আরেকটা হচ্ছে যেটা যে আমরা বিগত সালের প্রশ্নগুলো থেকে পরীক্ষা নিচ্ছি, অ্যাসাইনমেন্ট নিচ্ছি, আর একটা হচ্ছে আমাদের এই 24,000 যে প্রশ্ন সেখান থেকে করাচ্ছি। মোট কথা আমরা যেটা এক কথায় বলতে গেলে যে বেসিক বই যেগুলো আছে সেগুলো প্লাস বেসিক বই যে 15 থেকে 20টা বই থাকে সেই বইটা প্লাস যে আমাদের যে এক্সক্লুসিভ যে সাজেশন 24,000 প্রশ্নের, যেখানে টেক্সট বই, বোর্ড বই যা আছে এবং প্রিভিয়াস কোশ্চেন যা আছে সব মিলিয়ে যে বইটা, এইগুলো বইগুলো আমাদের যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে এটা আমরা ক্লিয়ার করে দেবো, তাই তো? তাই না বিষয়টা? হ্যাঁ, এটা তো আমরা এইভাবে যদি করি ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা কোর্স মানে আমরা যেটা করার চেষ্টা করছি, তো আমরা হচ্ছে প্রত্যেকটা কোর্স মানে যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রথম মানে প্রত্যেকটা লেকচারে লেকচার 1 এ, প্রত্যেকটা লেকচারে লেকচার 1 এ হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা। মানে একটা স্টুডেন্ট অবশ্যই ধারণা রাখতে হবে যে বিগত সময়ে কি ধরনের প্রশ্ন ছিল আর সামনে কি ধরনের প্রশ্ন হতে পারে, কারণ আমরা যদি অতীত থেকে শিক্ষা না নিই তাহলে আমরা আবারও সেই ভুলটা করতে পারি। এটা একটা বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে স্যার, আমাদের প্রত্যেকটা লেকচার শিট রেডি, কিন্তু তারপরে আমরা অধিক সতর্কতার স্বার্থে আমরা এটা আগামী 1 তারিখ থেকে নিয়মিত প্রত্যেকটা ক্লাস আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী হবে, 100% ফলো করা হবে। প্রত্যেকটা এক্সাম হচ্ছে আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী হবে এবং প্রত্যেকটা ক্লাসে আমরা লেকচার শিট দিয়ে দেব। হয়তোবা অনেকেই এটা দেওয়ার চেষ্টা করে, হয়তো কিছু দেয় কিছু দেয় না, কিন্তু প্রত্যেকটা ক্লাস এক্সক্লুসিভ সার্ভিস যেটা, এটা সব তো স্যার লাইভে আসলে বলাটা উচিত হবে না, কারণ অনেকে আমাদের ফলো করতেছে। যেমন আমরা দীর্ঘদিন যাবত লাইভ নিচ্ছি একটা পরিকল্পিতভাবে স্টুডেন্টদের উপকার করার জন্য, কিন্তু আমরা লাইভ থেকে আমরা যেটা করেছি যে পরীক্ষা নিয়েছি, এটা স্টুডেন্টদের 3টা পরীক্ষা হয়ে গেল, 3টা পরীক্ষা আনসার দেওয়া হলো, মজার এটা ব্যাপার একদম হচ্ছে ফ্রি।
এতে করে আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা কিন্তু আমাদের উপর হ্যাঁ। কিন্তু মোটামুটি মন খারাপ করে ফেলছে। এবং আমাদের ভর্তির বাইরে স্টুডেন্টরা সার্ভিস পাচ্ছে, কিন্তু ওরা অনেকেই বলতেছে যে আমরা লাইভে বেশি সার্ভিস দিচ্ছি ওদের থেকে। লাইভে আমরা একটা ভালো সার্ভিস দিচ্ছি এবং সামনে এটা আরো হবে, কারণ আমরা সোমবার থেকে যেটা রাত 9টায় লাইভ প্রোগ্রাম করবো, সেখানে আমাদের একেবারে পরিকল্পিতভাবে বিষয়ভিত্তিক আলোচনা হবে, এটা একটা বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যে এখন অনেকেই আমাদের দেখা দেখি তারাও লাইভ নিচ্ছে, মানে নেওয়ার চেষ্টা করতেছে, মানে যেভাবে সেটা মানে সুবিধা হচ্ছে অনেকে, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে লাইভে আসলে মানে অনেক বাণিজ্যিক ব্যাপারটা অতটা থাকে না। আমরা চাই যে প্রত্যন্ত অঞ্চলের যারা শিক্ষার্থী, এবং আমাদের কাছে অনেক SMS আসে যে তারা হচ্ছে এখান থেকে অনেক উপকৃত হচ্ছে। এই জন্য আমি স্টুডেন্টদেরকে বলবো যে এখন একজন প্রশ্ন করছে যে ওটা 24,000 প্রশ্ন আছে, এটার দাম কত হবে? আসলে দাম বেশি হবে না, কারণ একটা দামটা ওটা হলে আমরা একটা দেখি বই যেটা হওয়ার দাম এটা আমরা জানাই দিব। আর একটা মানে আরেকটা বিষয় রিপিট করবো, সেটা হচ্ছে যারা হচ্ছে টাঙ্গাইলে অবস্থান করছেন এই মুহূর্তে, বা টাঙ্গাইলবাসী যারা আছে, কালকে যেহেতু মুকুল স্যার সহ আমাদের শামসুল আলম মামুন স্যার, আমি সহ আমরা থাকছি, আর যারা হচ্ছে ওখানে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবে তাদেরকে হচ্ছে আমরা আমাদের যে কোর্স প্ল্যান যেটা, এটা তো আসলে আলটিমেটলি আমরা ভর্তিকৃত স্টুডেন্ট ছাড়া কাউকে দেই না, কিন্তু কালকে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট কেটে দিব যারা হচ্ছে টাঙ্গাইলে থাকবে, ফ্রি দিব, এটা ফ্রি দেওয়া হবে। এটা শুধু এইটাই না, আমরা প্রায় হচ্ছে 500 জন শিক্ষার্থীর মধ্যে থেকে আমরা হচ্ছে রেফারেল ড্রর মাধ্যমে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা বাছাই করব, 60 জনকে আমরা হচ্ছে বই উপহার দেব। এর পাশাপাশি তো আমরা এই মাসের শেষের দিকে কিন্তু কুমিল্লা শাখা উদ্বোধন হচ্ছে পরিক্রমা, তাই না? জি স্যার। কুমিল্লা শাখার 28 তারিখের দিকে কুমিল্লা শাখা উদ্বোধন হবে, সেটাও আমরা বেশ জানিয়ে দেবো সবাইকে। তারপর ওদের প্রশ্ন দেখি, কোন প্রশ্ন। আচ্ছা, একটা কল এসে এটা ডিস্টার্ব হয়ে গেছে। আমরা একটা প্রশ্ন দেখি, যে প্রশ্নগুলো দেখলে বা ওরা যদি প্রশ্ন করে। আচ্ছা, বইগুলো কবে পাবো? আচ্ছা, আমাদের কোচিং এরই বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, এজন্য ওরা ভেগে যাচ্ছে সবাই, তাই না? আমরা একটু দেখি যে প্রশ্ন আছে কিনা। আমাদের কি বলছে আবু জাফর রায়হান বলছে আপনাদের মতো মহৎ শিক্ষক সারা দেশে দরকার। আসলে এটা আমাদের ভালো লাগা থেকে আমরা করি, এখান থেকে যে কোনো প্রকার যে বেনিফিট কেউ নেয় তা না। এই যে স্যাররা যারা আছে তারা কেউই কখনো এখান থেকে পেমেন্ট নেয় না, এক্সট্রা পেমেন্ট নেয় তা না, একেবারে ফ্রি। এই লাইভ যে প্রোগ্রামগুলো করা হয় এই সব ফ্রি, কেউই কোনো টাকা পয়সা নেয় না। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে স্যার বইগুলো কবে পাবো? বলে HM মাসুদ বলছে বইগুলো সামনেই আসবে, কাজগুলো শেষের দিকেই হচ্ছে। ডিপ্লোমা করার পরে বিসিএস দেওয়া যাবে কিনা স্যার? এটা আচ্ছা, ডিপ্লোমা করার পরে বিশেষ দেওয়া যাবে না, কে বলছে এটা? ফোনটা বন্ধ করে গেল। আচ্ছা, তিনি বলছেন ডিপ্লোমা কি সারিয়ার রাখি কি বলছিল? ডিপ্লোমা করার পর কি বিসিএস দেওয়া দেওয়া যাবে? যাবে। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে ডিপ্লোমা বা বিএ বা বিএসসি বা ডিগ্রি আমরা যেই কোর্সই করি, আমাদের মনে রাখতে হবে যে সব মিলে এটা 4 বছর একটা ডিউরেশন হতে হবে টোটাল। যখন 4 বছর ডিউরেশন হবে, সেটা যেভাবেই হোক সে বিশেষ পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। এই 4 বছর করার জন্য যে ডিগ্রি 3 বছর থাকে, তাহলে এক্সট্রা আর 1 বছর একটা কোর্স করতে হবে, যেটা আমরা বলি। এরকম করে যদি সে যদি ডিপ্লোমা করে, ডিপ্লোমা যদি 2 বছর থাকে, তাহলে 2 বছরে তাকে বাড়তি আর একটা কোর্স করতে হবে, করে 4 বছর করতে হবে, অর্থাৎ মাস্টার্স করতে হবে। মাস্টার্স করলে সে বেসপেকে দিতে পারবে। আর কোন প্রশ্ন আছে কিনা? যে কোনো প্রশ্ন, যে কোনো স্যার কনফিউশন এখন বলতেছে স্যার, আমার প্রশ্ন হলো কোনো একটা সাবজেক্ট ভালোমতো পড়তে গেলে অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে কি করব? আতিকুর রহমান। কোন একটা প্রশ্ন পড়তে গেলে অনেক সময় লেগে যাচ্ছে সেটা। পড়তে গেলে না, এখন এইটা তো হচ্ছে যে কোনো প্রশ্ন পড়তে গেলে তো সময় একটু লাগবেই, তাই না? এক্ষেত্রে স্যার একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে একটা সাবজেক্ট A to Z পড়ার দরকার নেই, আমার যতটুকু লাগবে আমার বেছে বেছে পড়তে হবে, বাদ দিয়ে পড়তে হবে। তো এক্ষেত্রে হচ্ছে যে আমাদের যেটা উচিত হবে যে আসলে বিসিএস। আচ্ছা, আমি তার আগে একটু বলে দেই, সেটা হচ্ছে আমাদের রবিকুল হচ্ছে সে একসময় আমাদের স্টুডেন্ট ছিল অনেক আগে, এবং সে যত পরীক্ষা দিত সে পরীক্ষার মধ্যে ফার্স্ট সেকেন্ড এরকম হতো, ফার্স্ট সেকেন্ড। অর্থাৎ তার যে পড়ার, সে যখন শুরু করছিল পরীক্ষা শুরু করছিল ক্লাস, তাই না? জি স্যার। তখন বাকি ছিল প্রথমে দিয়ে নাম্বার কেমন পাইছিল? যখন প্রথম পরীক্ষায় দিই তখন আমার মনে আছে 65 এরকম পেয়েছিলাম 200 ভিতরে। 200 এর মধ্যে 65 পেতো, 64 পেতো, এরকম নাম্বার পেতো। তো তারপরে যেটা হলো যে এই পড়াটা ধরতেই সে পড়তে একটা পর্যায়ে কি 120, 25, 30 প্রতি পরীক্ষায় সে পেতো, এবং সেই কোথাও আর কি আর টেকে না, মানে তার এই আটকে যায় সেরকম কিছু না, তাই না? স্যার এই প্রশ্নটা একটু নেওয়া দরকার। আবু জাফর সবাই বলতেছে মুকুল স্যার ইংলিশ কার্নিভাল কবে হবে? আচ্ছা, ওটা পরে আসলে আমাদের দেখেন যে বিসিএস এর সিলেবাসটা হিউজ সিলেবাস। আপনি যদি প্রত্যেকটা সাবজেক্ট সেই একাডেমিকের মতো পড়তে যান, তাহলে আপনি একটা তুমি সাবজেক্ট এইটা শুধু বলো যে তোমার কিভাবে এই উন্নতিটা কিভাবে হলো? তুমি যে মানে প্রথম যখন পরীক্ষা দিতা 65 করে পেতা, সেই মানুষ তোমার কি করে এত ডেভেলপমেন্ট হলো সেটা বলো শুধু। আসলে প্রথম যখন আমরা পরীক্ষা দিই বা কেউ একটা স্টুডেন্ট ভর্তি হয়, তখন আসলে কেউ সিলেবাস সম্বন্ধে ধারণা থাকে না। যেমন বাংলাদেশ বিষয়ের কথা বলি, বাংলা বিষয় বলি, এখানে আমার পিএসসি একটা সিলেবাস দিয়েছে এবং নির্দিষ্ট বলে দিয়েছে যে এই
যেমন এই টপিক থেকে এই নাম্বারটা, যেমন আমরা যদি বলি বাংলাদেশের প্রাচীন কাল থেকে আপনার মুক্তিযুদ্ধ পর্যন্ত অর্থাৎ 1975 সাল পর্যন্ত আপনার থাকবে 6 মার্ক। এখন আমি যদি সারা জীবন এই 6 মার্কের জন্য এই পর্যন্তই পড়তেই থাকি, তাহলে আমি ওই 6 মার্কের বেশি আনসার করতে পারবো না। তো আমি যদি একটু ছোট ছোট করে যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে প্রত্যেকটা টপিক, সেখানে যে বাংলাদেশের কৃষি সম্পদ থেকে 3 নম্বর আসবে, সংবিধান থেকে 3 নম্বর, প্রত্যেকটা টপিক যদি আমি টাচ করে যাই তাহলে অন্তত আমার বেশি নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকবে। ওই জন্য আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কি করতে হবে, আমাদের অতটা মুখস্থ করা দরকার নেই, বেসিকগুলো জানতে হবে। এটা করলে আমার প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করা হবে। বেসিক জানবে কই থেকে? বেসিক জানতে হলে যেমন আমাদের যে টেক্সট বুকগুলো আছে, যে নবম দশম শ্রেণী এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে টেক্সট বুকগুলো আছে, বাংলাদেশ বিষয় বলেন, বিজ্ঞান বলেন, আর ইন্টারন্যাশনাল যেমন আজকে যেমন একটা হট নিউজ স্যার, যে বাজেট সম্বন্ধে যে একটা আছে, বাজেট হলো, এই বাজেট থেকে দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা প্রশ্ন থাকবেই। তো আমাদের উচিত কি যে আজকের এই বাজেট সম্বন্ধে প্রত্যেকটা টপিক সঙ্গে সঙ্গে হ্যান্ড নোট করে নেওয়া, নিজে নোট করে নেওয়া। ওই বাজারের বই থেকে কিভাবে আসবে কি না আসবে এভাবে দেখার দরকার নেই। আমাদের জ্ঞান অর্জন করতে হলে সাধারণ জ্ঞান বিষয়ে আমাদের সব সময় লেগে থাকতে হবে। কিন্তু আমি এমনটা বলতে পারবো না যে আমি যে সব জানি যাবো, সব জানি কিন্তু বিশেষ হবে না। 2 শ্রেণীর মানুষের কিন্তু স্যার বিশেষ হয় না, যে বেশি জানে 1 শ্রেণী, আর যে কিছুই জানে না, আর কিছুই যে জানে না তার তো হওয়ার কোনো পসিবিলিটি নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা, মানে ভালো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ভালো প্রশ্ন বলতে স্যার ওই যে বিজ্ঞান নিয়ে প্রশ্ন থাকতে পারে, ইংলিশ নিয়ে প্রশ্ন থাকতে পারে, যে কোনো সাবজেক্ট নিয়ে প্রশ্ন থাকতে পারে। স্যার বলছে গণিত দেখলে মাথা ঘোরে, আমাদের গণিতের যে মানে আসলে গণিত দেখলে মাথা ঘোরে, এটা আমাদের নাসিমকে বলতে হবে না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমাদের নাসিম স্যার উনি গণিত দেখলে মাথা ঘোরে কেন সেটা নিয়ে একটু বলবে। যে কোনো প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন করতে দাও। যে কোনো সাবজেক্ট আসলে আমাদের বিসিএস এর সিলেবাসটা এমন ভাবে করা যে সম্পূর্ণ সিলেবাসটা যদি কেউ ভালোভাবে শেষ করতে চায়, তাহলে সেক্ষেত্রে দেখা গেল শুধু একটা সাবজেক্ট শেষ করতেই তার 1 বছর সময় লেগে যেতে পারে। কিন্তু আমাদের আসলে সব সিলেবাস সম্পূর্ণটা শেষ করতে হবে, তবে টেকনিক ওয়াইজ আমাদের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোন কোশ্চেনগুলো কিভাবে আসছে, কোথা থেকে আসছে, এরকম ভাবে দেখে আমাদের সেই টপিকসগুলোতে হাইলাইট করতে হবে। আর আমি সায়েন্সের যে কোনো সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, যদি একটা পার্টি আমি শেষ করতে চাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আমাকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বুঝতে হবে যে ওইখানে কোশ্চেনগুলো পাশাপাশি তোমাকে আরেকটা প্রশ্ন করছে যে আমাদের ওবায়দুর রহমান বলছে গণিত ভীতি দূর করার উপায় কি? এটাও অনেকটা ডেইলি সায়েন্সের সাথে রিলেটেড। যেমন গণিতের ক্ষেত্রে অনেক পার্ট আছে, ঠিক আছে, যেমন জিওমেট্রি আছে, অ্যালজেব্রা আছে, এরকম আবার সুদ কষা আছে। ভীতি দূর করার জন্য চর্চা করতে হবে। হ্যাঁ, ভীতি দূর করতে হলে যেটা করতে হবে যে মেইন কিছু বেসিক আছে, এগুলো আগে ক্লিয়ার করতে হবে। যেমন ক্লাস 8 ক্লাস 7 এর যে জেনারেল ম্যাথটা, তারপর ক্লাস 9 10 বেসিক ডেভেলপ করতে হবে, তাই না? এগুলো এখানে বেসিক ডেভেলপ করতে হবে এবং আমাদের দেখতে হবে কোন টাইপের কোশ্চেনগুলো হচ্ছে। হ্যাঁ, সেই টাইপের কোশ্চেনগুলো আমাদের বেশি বোঝা যাচ্ছে না। সালের কোশ্চেনগুলো থেকে প্র্যাকটিস করতে হবে। করলে গণিতের ভিত্তি ইনশাআল্লাহ প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাদের ওবায়দুর বলছে যে নরসিংদীতে কোনো ব্রাঞ্চ আছে কিনা? নরসিংদীতে কোনো ব্রাঞ্চ নেই। সাউন্ড তো আছে, ঠিকই আছে, নরসিংদী ব্রাঞ্চ নেই। আচ্ছা, আর কি প্রশ্ন থাকতে পারে? ভালো প্রশ্ন দেখতে হবে, ভালো প্রশ্ন করতে হবে। স্যার জেনারেল নলেজের টপিকস তো অনেক, এটা কিভাবে পড়লে ভালো হবে? কে বলছে এটা? সাধারণ টপিকের তো শেষ নেই, অনেক টপিক। তাহলে এটা কে পড়তে হবে, কে বলবে? বলবা স্যার? হ্যাঁ, বলো। তাহলে আমাদের রবিকুল স্যার বলবে যে এরকম যে সাধারণ জ্ঞানের যে টপিক অনেকগুলো, সেটা কি আসলে একদম সাধারণ জ্ঞানের তো হিউজ সিলেবাস। তো আমি একটু আগে যেটা বললাম যে আপনাকে যে বিসিএস এর যে সিলেবাস গুলো দেওয়া হচ্ছে সেই সিলেবাসের উপরে আপনাকে পড়তে হবে এবং যে টেক্সট বুক গুলার যে বিসিএস সিলেবাস ভিত্তিক পড়তে হবে। আমি আগেই বলছি যে সিলেবাস ভিত্তিক না পড়লে আপনি যতই পড়েন না কেন আপনার কোনো বেসিক ডেভেলপ হবে না। সিলেবাস ভিত্তিক না, সিলেবাস কে আবার অ্যানালাইসিস করতে হবে। সিলেবাসটা তো তোমার শুধু শেষ করে সিলেবাসটা ধরতে হবে, তাই না? সিলেবাস ভিত্তিক পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্ট। আচ্ছা, এখানে আমাদের বাবুল কি বলছে? বাবুল বলছে যে স্যার আমি গণিত বিষয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। এখন আমার প্রশ্ন হলো বিসিএস এ ভাইবা পরীক্ষায় নাকি পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দেখে, দয়া করে উত্তর দেবেন। আচ্ছা, আমি এখানে আমাদের বাবুলকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে
ভাইবা পরীক্ষার মধ্যে এটা থাকে যে বিশেষ পরীক্ষার যে 3টি পরীক্ষা হয়, প্রিলি, রিটেন, ভাইবা, একমাত্র ভাইবা পরীক্ষার মধ্যে তার এই পড়ালেখার সার্টিফিকেট দেখা যায়, এছাড়া আর কোথাও সার্টিফিকেট দেখা যায় না, ইংরেজিতে দেখা যায় না, লিখিত পরীক্ষায় দেখা যায় না। তো এখন লিখিত পরীক্ষার মধ্যে সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসে না পাবলিক বিশ্ববিদ্যালয় আসে, এটা দেখবে, স্বাভাবিক। কিন্তু আমার কথা হলো যে যদি একটা ক্যান্ডিডেট বা একটা প্রার্থী তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর যদি সে পারে এবং তাকে তার জামা কাপড়ে যদি ফিটফাট থাকে, তার কথায় আচরণে বাচনভঙ্গিতে যদি সে ভালো থাকে, তাহলে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার তো এটা কোনো অপরাধ না বা এটা তো গুনার কোনো কাজ না। সো যে কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় হলেও যা হবে, পাবলিক থাকলে সেম বেনিফিটটা পাবে, এখানে কোনো কম বেশি হবে না, এই ব্যাপারটা নিশ্চিত থাকতে পারেন। আর একটা ব্যাপার মনে রাখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই বেশি বেশি ক্যাডার হয়, এটাও মনে রাখবেন যে হয়তো বড় বড় ক্যাডারগুলো আসে না, দেখা গেলো যে ফরেন ক্যাডার খুব বেশি একটা হচ্ছে না, কিন্তু ক্যাডারের পরিসংখ্যান দিক দিয়ে আমরা দেখি তাহলে জাতীয় থেকে বেশি আসে, এটা আবার খেয়াল করতে হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে যে মন খারাপ থাকবে এটার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা একবারে শর্ট করে ফেলি, এই ক্ষেত্রে আমাদের তো ইংলিশ নিয়ে কোনো প্রশ্ন করলো না, ইংরেজিতে কিভাবে ভালো করতে পারি? আচ্ছা, পাওয়া গেছে, ইংরেজিতে কিভাবে ভালো করতে পারি। মুক্তি সরকার বলছে, আমাদের ইংরেজির একজন আছে আমাদের স্যার, আমাদের ইংরেজি স্যার বলবে এখন ইংরেজিতে কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, আজকে স্যার এগুলো বলতে চাইছিলাম, একদম আজকে short বলতে করে। চাইছিলাম যে কারো কোনো কোশ্চেন যদি থাকতো এর आंसर দিতাম। ওই কোশ্চেন তো ওরা তো কোশ্চেনটা তো জানে না আজকে কি করবে, এখন নতুন সবাই, আচ্ছা ঠিক আছে। তো এত নতুন যে ওরা বুঝতেই পারতেছে না প্রশ্নটা কি করবে, তাই না? প্রথম যে কাজ করতে হবে আপনার, আপনি সিলেবাস খুঁজে বের করতে হবে। সিলেবাস খুঁজে বের করে আপনি দেখবেন যে আপনার কি কি কোশ্চেন হয়। সাধারণত 3টা পার্ট থেকে কোশ্চেন আসে, গ্রামার, ভোকাবুলারি আর একটা হচ্ছে লিটারেচার পার্ট। ওই লিটারেচার আপনি যেটা করবেন প্রথমেই, শুধু লিটারেচার না, প্রত্যেকটা পার্টেরই প্রথমে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো সলভ করে নেবেন এবং যদি আপনি পারেন এগুলো ব্যাখ্যা সহকারে করবেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ওই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আপনি যখন করবেন এট এ টাইম আপনার 2টা কাজ হবে। একটা হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কি কি কোশ্চেন আসতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার যেহেতু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে কোশ্চেন রিপিট হয়, সেটা আপনি কিছু কোশ্চেন কমনও পেয়ে যাবেন। সো যারা একদম নতুন শুরু করবেন তাদের জন্য প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা বোঝা। আর সিলেবাস বোঝার জন্য আপনি যেটা করবেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো পড়বেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, আমি আবারও বলি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন শেষ করলে 2টা কাজ হবে। একটা হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে যে কি কি কোশ্চেন হয়, সেকেন্ড হচ্ছে আপনি কিছু কোশ্চেন এখান থেকে কমন পাবেন। ধন্যবাদ। ভেরি গুড। আমাদের এখানে আতিকুর রহমান প্রশ্ন করছে কি যে স্যার আমি এমপি, আচ্ছা একটা বইয়ের নাম বলছে আর কি, নামটা আমি লাইভে বলতে পারছি না, যে মেইন বই ধরে পড়ি একটা, এই বইটার কথা বলছে যে অনেক মোটা এবং উঁচু, আমার একটা বিষয় শেষ করতে প্রায় 20 থেকে 25 দিন লেগে যায়, এভাবে চলতে থাকলে আমার সব বই শেষ করতে 1 বছর লেগে যাবে, আমি তাহলে কিভাবে রিভিশন আর এক্সাম দিব? এটা একটা খুব মানে মেজর প্রবলেম বলতে যে ভাইয়া বলছে, আতিকুর যে কথাটা বলছে এটা তো বলছে যে একটা সিরিজ বইয়ের কথা বলছে, বাট আমি যেগুলো স্টুডেন্ট পড়াইছি আমি দেখলাম তাদেরকে যে তারা এক একজন 3-4টা পাবলিকেশনের বই কিনে, একজন কয়েকটা পাবলিকেশনের বই কিনে বইয়ের এরকম পালা থাকে। সো আলটিমেটলি কি হয় যে যারা এই যে অনেক প্রকাশনীর বই কিনে, অনেক বেশি উঁচু উঁচু বই কিনে ফেলে, এরা কিছুই পড়ে না পড়ার কারণে বইটা খালি বাসায় একটা শোকে যেরকম রাখে না সেরকম রাখা হয়ে যায়, এটা পড়া হয় না। এই জন্য আমরা বিশেষ পরিক্রমা থেকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে বেসিক বই, একদম চিকন বই, যে বোর্ড বই যেগুলো থাকে একদম চিকন বই, যেটা একদিনই শেষ করা যায় একটা বই, এরকম বইগুলো 15 থেকে 20টা বেসিক বই, বোর্ড বই, বাছাই করা বইগুলা, এই বইগুলো অ্যাসাইনমেন্টের আকারে খুব সুন্দর করে এবং ওই বইগুলোর উপরে একের পর এক পরীক্ষা নিয়ে বাড়ির কাজ দিয়ে সেই 20টা বই শেষ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এই বই 20টা শেষ করে দিলে যেটা হয় যে তার বেসিক থেকে আর থাকার কথা না, কারণ এখানে সবকিছুই থাকে। আর এর পাশাপাশি আমরা একটা মোটা বই আপনাকে দিব, সেটা হচ্ছে যে আমাদের যে ওই যে এক্সক্লুসিভ যে সাজেশন বইটা, জব সাজেশন বই, যেটা আমরা 12,500 বই ছিল ওটা এবার 24,000 হচ্ছে। এই বইটা আমরা যারা আমাদের পরিক্রমার যারা অ্যাডমিটেড স্টুডেন্ট তাদেরকে এটা আমরা পুরোটাই পড়িয়ে পরীক্ষা দিয়ে নেওয়া হয়। এই কাজটা মানে করিয়ে দিলে আমার মনে হয় যে বেসিক বই যে 20টা বোর্ড বই আমরা পড়াবো আর পাশাপাশি এটা পড়লে এই যে 1 বছর লাগে বই পড়তে, 1 বছরের ব্যাপারটা থাকবে না। এটা আমার মনে হয় যে 5 থেকে 4 মাস থেকে 6 মাস হাইয়েস্ট
এর মধ্যে থেকে এই পড়াগুলো কয়েকবার রিভিশন করে দিবে, এটা সেইভাবেই বিশেষ পরিক্রমার উদ্যোগটা, তাই না আমি সাহেব? সেভাবেই উদ্যোগগুলো নিয়ে আসে। So, ওই উদ্যোগের পড়তে হবে আর কি। ওরা যেটা করতে আছে যে এরকম উঁচু উঁচু বই কিনে এরকম 15-20টা উঁচু উঁচু বই যদি পড়তে যায় তাহলে তো 1 বছর লাগবেই এবং সে পড়া রিভিশন আর হবে না। সো ওই জন্য 5 বছর বইগুলো রিভিশন করতে হবে বারবার। চিকন চিকন বই কঠিন কিছু না, বাট রিভিশন করার আগে বেশ কিছু কাজ আছে। ওই বইগুলো শুধু শুধু পেজ উল্টালেই হবে না, ওখানে কাজ আছে, সেই কাজগুলো বুঝে করতে হবে, তাহলেই ওখান থেকে প্রশ্নগুলো কমন বের করা যাবে। স্যার আমি দুটো কোশ্চেনের অ্যানসার একটু দেই। কিরকম? একটা হচ্ছে আরিফুর রহমানের কোশ্চেন এবার লিটারেচার হার্ড হয়েছে। যে কোনো কোশ্চেন কঠিন হইতেই পারে, আর কোশ্চেন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন। আর যে কোশ্চেন হইছে আপনি তো এখানে 200 পাওয়ার দরকার নাই, 200 পাওয়ার দরকার নেই, 105 থেকে 110 যদি কোনো স্টুডেন্ট পায় তাহলে একদম সেফেস্ট জোন, একদম সেফ। যেরকম প্রশ্ন হবে সেরকম মার্ক কাট মার্ক হবে। সো কঠিন কোশ্চেন হলে কোনো অসুবিধা নাই। আরেকজন ইমাম ও কোশ্চেন করছিল গ্রামার কি করব। গ্রামার আপনি যেটা করবেন, আমি আগেও বলেছিলাম 17 থেকে 18টা টপিক আমাদের টোটাল গ্রামারের পড়া লাগে। আপনি যেই কোনো একটা টপিক ধরেন, আজকে আপনি নাউন ধরলেন, ওই নাউনটাই আপনি শেষ করবেন আজকে। এভাবে কিভাবে শেষ করবেন, আপনি যে কোনো একটা নিয়ম পড়লেন, ওই নিয়ম থেকে কি কি কোশ্চেন আসতে পারে কোশ্চেনগুলো একবার দেখে নিলেন, তাহলে আপনার এইভাবে যদি শেষ করেন নাউনটা শেষ, কালকে আপনি প্রোনাউনটা ধরলেন, এভাবে একটা একটা করে টপিক আপনি একদিন একটা করে শেষ করবেন। আমাদের স্টুডেন্টের যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা স্যার, এটা হচ্ছে মোটা একটা বই নিবে, খুব দ্রুত 1 সপ্তাহ টাইম দিয়ে দিবে, 1 সপ্তাহের মধ্যে আমি শেষ করব। অনেকে বলতেছে আমার 1 মাস লাগে, দ্যাট ইজ এ টার্গেট করে রাখছে 1 মাসে শেষ করব, মানে বই শেষ করে পড়া শেষ করবে, বই শেষ করবে। আমরা বই শেষ করা যে ধান্দা ওটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে টপিক ধরে ধরে আরেকটা বই আপনি পুরো পড়ে ফেলতে হবে, বিষয় এমন না। বিষয় হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝলেন কিনা, আপনি নাউনটা কনসেপ্ট ক্লিয়ার কিনা, নিয়মটা আপনি বুঝছেন কিনা, দ্যাটস এনাফ। আপনি বইগুলো মোটা কেন হয়েছে এটা বুঝতে হবে। বইগুলো মোটা হয়েছে একটা নিয়মের উপরে, দেখবেন অসংখ্য एग्जांपल এখানে দেয়া আছে। আপনি যে সব পড়তে হবে এমন না, একটা নিয়ম পড়ার পরে আপনি দুই একটা প্র্যাকটিস করলেই হয়। ওই দুই একটা করে প্র্যাকটিস করে একটা একটা করে টপিকস আপনি ধরে যদি শেষ করেন তাহলে খুব দ্রুত সময়ে আপনি গ্রামার শেষ করতে পারবেন। আর লিটারেচার নিয়ে যাদের ভয় তারা শুধু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আগে পড়ে শেষ করেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন শেষ করেন, এবং যে রাইটারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে, আপনারা দেখবেন যে কোনো বই খুললে আপনি দেখবেন কোন কোন রাইটারগুলো থেকে কোশ্চেন আসে, ওই রাইটারগুলো আগে পড়ে ফেলেন, তাহলে আপনি আর কিছু না হোক অন্তত 50 থেকে 60% কমন পাবেন। আর এর বেশি কমন পাওয়ার দরকার নাই, আপনার 200 তো 200 পাইতে হবে না, 200 তো 200 পাওয়ার ইয়ে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে 15 বা হচ্ছে আপনার মোটামুটি 60% 65% কিভাবে ক্যারি করতে পারেন এদিকে একটু মনোযোগ দেন। ঠিক আছে, খুব সুন্দর ইয়ে করে বলছে। এইগুলা কথা মনে রাখতে হলে আমাদের বারবার বলতে হবে, বিকজ ওরা এক এক সময় একজন লাইভে থাকে, কেউ এক সময় থাকে, কেউ এক সময় থাকে, এবং যারা থাকে একেবারেই নতুন থাকে যে কখনো এই বিশেষ পরীক্ষা দেয়নি, তার ইচ্ছা আছে বিশেষ পরীক্ষা দিয়ে বা থার্ড ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে, ওরা চিন্তা করতেছে যে আমরা একটা বিশেষ পরীক্ষা দিব, তো ওদেরকেও আমাদের দেখতে হবে। হ্যাঁ, যারা একেবারে ফ্রেশার্স, একেবারে ফার্স্ট আজকে লাইভ দেখতেছে, ওদেরকে যেন আমরা হেল্প করতে পারি, এই জন্য আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং ওরা যদি একটা সিলি কোশ্চেনও করে সেই কোশ্চেনটা আমাদের মূল্য দিতে হবে। মোট কথা হচ্ছে কেউ ভয় পাবেন না, ভয় না পেয়ে আপনি একটা একটা করে টপিক করে আপনি পড়ে শেষ করেন। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন বলছে যে হাবিব খান বলছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কি বিসিএস দেয়া যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি হাবিব খানকে একটা কথা বলি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিসিএস শুধু দেয়া যায় না, এটা ঘুরে ক্যাডার হয়, এবং 34 বিসিএস এ কম্বাইন্ড মেরিটে ফার্স্ট হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। সো এরকম অনেক আছে প্রাইভেট থেকে, মানে ক্যাডার তো হয়ই, 30 কম্বাইন্ডে ফার্স্ট হয়েছে। আর আমাদের ফারজানা আফরিন বলছে সংবিধান মনে থাকে না, মনে রাখার উপায় কি। তো সংবিধান মনে থাকে না, এটার জন্য আসলে সংবিধানের যে ধারাগুলো এগুলো প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করতে হবে যে মৌলিক অধিকার আমার কি কাজে লাগে। আমি যে একটা মানুষ, আমার তো একটা মৌলিক অধিকার আছে। সো মৌলিক অধিকার চলতে গেলে মৌলিক অধিকার কোন জায়গার মধ্যে কি আছে এটা কিন্তু তখন ওইভাবে চিন্তা করে পড়লে ভালো হয়। আর কোচিং এ যেটা করে দেওয়া হয়, কোচিং এ কিছু টেকনিক দিয়ে করে দেওয়া হয়, ছন্দ দিয়ে করে দেওয়া হয়। যেমন সংবিধানের মোট কয়টা ভাগ আছে? 11টা ভাগ আছে। 11টা আর অনুচ্ছেদ আছে কয়টা? 153 অনুচ্ছেদ আছে। তাহলে 11টা ভাগ মনে রাখার জন্য আমরা কি বুদ্ধি করি? আমরা একটা কৌশল শিখে নিয়েছিলাম যে প্ররা, মৌনি, আবিনিম, কসবি। প্ররা, মৌনি, আবিনিম, কসবি। প্রতে হচ্ছে প্রজাতন্ত্র, আর রাতে হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি, মৌনীতি, মৌতে হচ্ছে মৌলিক অধিকার, নীতি হচ্ছে মৌনি, নীতি হচ্ছে নির্বাহী বিভাগ, আবিনিম আতে হচ্ছে আইন বিভাগ, আর বিতে হচ্ছে বিচার বিভাগ, মতে হচ্ছে মহাহিসাব নিরীক্ষক, আবিনিম কসবি কত হচ্ছে কর্মসংস্থান,
আর সতে হচ্ছে সংবিধান সংশোধনী, আর বিতে হচ্ছে বিবিধ। এই হচ্ছে 11টা ভাগ। আমি আবারও বলি, প্ররা, মৌনি, আবিনিম, কসবি। সেইগুলো আমরা একটা বুদ্ধি করে পড়তাম, আমরা যখন পড়াশোনা করতাম তখন এই বুদ্ধি করে পড়তাম। এগুলো একটা কৌশল রাখা যায়, কিন্তু মূল সংবিধান থেকে ভালো করার জন্য মনে রাখতে হবে যে আমি একজন বাংলাদেশের একজন বৈধ নাগরিক। সো বাংলাদেশটা, প্রত্যেকটা দেশের একটা সংবিধান আছে, এবং সংবিধান হচ্ছে একটা দেশের সবচেয়ে বড় আইন এবং সবচেয়ে পালনীয় আইন। সো আমার দেশের যে আইনটা আছে সেই আইনটার সম্বন্ধে আমি জানবো, এইটা হচ্ছে প্রথম টার্গেট। তাহলে আমি বুঝতে পারবো যে আমার চলাফেরার অধিকার, আমার সংগঠনের অধিকার, এগুলো কোথায় কি আছে খুব মজা করে পড়া যায় এবং মনে রাখা যায়। আচ্ছা, নাহিদ হাসানের একটা কমেন্ট পড়লাম, ভোকাবুলারি 1000 ওয়ার্ড আমার কালেকশনে আছে। কালেকশনে থাকলে হবে না, আপনি 1000 ভোকাবুলারি শেষ করে ফেলেন। না, আসলে 1000 ওয়ার্ড তো আমাদের বহুবার পড়তেছে, গ্রুপে দেওয়া হয়েছে। গ্রুপে বহুবার পড়তেছে 1000 ওয়ার্ড, এবং কালেকশনে বহু কালেকশন হিউজ ভোকাবুলারি, আপনি 1000 ভোকাবুলারি শেষ করেন, ভালো করবেন। আমাদের বাংলায় কনফিউশন দূর করতে হবে। এটা যে বাংলায় একটা প্রশ্ন করছে, আমরা বহুক্ষণ পরে আমরা সঙ্গে পেয়ে গেছি। হ্যাঁ, একটু বলি, সেটা হচ্ছে বাংলায় দ্রুত শেষ করে দিও, শেষ করে দিও। কালকে টাঙ্গাইল যেতে হবে, টাঙ্গাইল কিন্তু প্রোগ্রাম। উনি হচ্ছে সরাসরি কোনো বলে নাই যে আসলে বাংলায় তার কোন বিষয়ে কনফিউশন। আমরা যে কোনো স্পেসিফিক বলা হচ্ছে, বললাম আমরা একেবারে নতুন। মানে একেবারে নতুন যদি হয় বাংলা ওরা বুঝতে কনফিউশন পারছে না করার কি জন্য বলছে। যেটা করা উচিত সেটা হচ্ছে যে বাংলা আসলে মুখস্থ করার বিষয় না, প্রত্যেকটা টপিক হচ্ছে বুঝে পড়তে হবে। হ্যাঁ, যেমন এখন যদি স্টুডেন্টদেরকে আমি প্রশ্ন করি যে আপনারা যে সন্ধি মুখস্থ করেন, হ্যাঁ, আসলে আমাদের সন্ধিতে আমাদের টোটাল প্রায় 26টা নিয়মে হচ্ছে মিল হয়। এখন কোথায় হয় সেটা, এটা যদি ধরে কেউ পড়ে, ওটা পড়ে ফেললে হবে, এবং সে যে কোনো সন্ধি দেখার পরে 1 থেকে 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারবে। যেমন এখন যদি আমি প্রশ্ন করি যে রবীন্দ্র, রবি যুগের একটা কনসেপ্ট শুধু আজকে বলি, এটা আমার ধারণা না, আমি আত্মবিশ্বাসের সাথে বলতেছি, যেটা বাংলাদেশের কোনো বইয়ে নাই। সেটা হচ্ছে রবীন্দ্র বানানে আমরা রবি বানানে রস্বই কাট দেই, ইন্দ্র এখন বানানে বইতে রস্বই আসবে, কাট দেই। এখন আসবে, আজকের পরে বইতে আসবে না, হ্যাঁ এখন দিতে পারে, আজকে পরে অনেকে এটা শোনার পরে দিতে পারে। সেটা হচ্ছে যে রবীন্দ্র বানানে আমরা রবি বানানে রস্বই কাট দিচ্ছি, ইন্দ্র বানানে দীর্ঘই কাট দিচ্ছি। কিন্তু আবার পরীক্ষা বানানে পরিমাণে আমরা রস্বই কাট দিচ্ছি, ইক্ষা বানানে দীর্ঘই কাট দিচ্ছি। তাহলে এখন যদি আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করি, যারা লাইভে আছে এখনো বা পরবর্তীতে যারা দেখবে, যে কোন সন্ধিগুলোতে মানে দীর্ঘই কাট হবে, কোথায় দীর্ঘ? হ্যাঁ এটা কোনো বই আছে কিনা, এটা কোথাও নাই। কিন্তু আমরা ক্লাসে যেটা বলি, আজকে লাইভে বলতেছি এটা, যে 4টা শব্দে দীর্ঘই কাট হবে, ইক্ষা, ইক্ষণ, ইশ, ঈশ্বর। আমি দীর্ঘ এই 10 বা 11 বছরের শিক্ষকতার জীবনে আর বাইরে কোনো শব্দ পাই নাই বাংলা ভাষা 1,25,000। কোন স্টুডেন্ট যদি পায় আমাদেরকে বলবে এটা। ইক্ষা, 4টা শব্দ হচ্ছে স্যার ঈশ্বর। ইশ, ঈশ্বর, ইক্ষা, ইক্ষণ। এই 4টা শব্দে দীর্ঘইকার হবে, এর বাইরে সব রস্বইকার হবে। যেমন एग्जांपल বলুন, যেমন হচ্ছে আমরা যদি বলি পরীক্ষা, পরিযোগ ইক্ষা, ইক্ষা ও দীর্ঘইকার। আচ্ছা ওইভাবে ইক্ষা। আবার যদি স্যার আমরা বলি যে এই গিরিশ, গিরি রস্বইকার, কিন্তু ইশ আবার দীর্ঘইকার, এরকম। আবার যদি বলি ইক্ষণ, পরিযোগ ইক্ষণ দীর্ঘইকার হবে। শুধু একটা শব্দের প্রথম দিকে দীর্ঘইকার থাকে, সেটা হচ্ছে সতীশ, সতীযোগ ইশ, কারণ এখানে সতী দ্বারা আসলে নারীদেরকে বোঝানো হয়, আর সবসময় তৎসম নারীবাচক শব্দে দীর্ঘইকার হয়। আচ্ছা আমরা লাইভ ক্লোজ করে দিতে হবে। আজকে শুধু একটা কনসেপ্ট আমাদেরকে বললাম, আশা করি এটা নিয়ে আর কখনো ওনাদের সমস্যা হবে না। আচ্ছা আগামী ক্লাস কবে ফারজানা বলছে, এটা আমাদের আগামী আমাদের ক্লাস- আমি আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের এই লাইভ অর্থাৎ লাইভ টিউটোরিয়াল, যেটা আমাদের ঢাকার বাইরে যারা থাকে তাদের, যারা নতুন একেবারে, তাদের জন্য আমরা লাইভ প্রোগ্রামটা পরিক্রমার পক্ষ থেকে করি। তো এটার লাইভ প্রোগ্রামগুলোর আমাদের প্রায় লাইভগুলো হোস্ট হবে আমাদের প্রিয় আমুল ইসলাম মিলন, উনি বাংলা বিভাগের প্রধান প্লাস আমাদের বিশেষ পরিক্রমার কোর্স কোঅর্ডিনেটর। উনি আমাদেরকে এই লাইভ প্রোগ্রাম নিয়ে একটু বলবে যে আগামীতে কিভাবে কি হবে। আচ্ছা, স্যার, এই টিউটোরিয়ালে আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমরা যে আপনি যে লাইভ অ্যানালিসিসটা করছেন, তো এই লাইভের ক্ষেত্রে আমরা টপিকসটাকে আগে থেকে নির্দিষ্ট থাকবে কিনা? হ্যাঁ। আগে থেকে টপিকটাকে আগে থেকে নির্দিষ্ট করা থাকবে কিনা সেটার হ্যাঁ, ব্যাপারটা একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা যদি স্টুডেন্টরা এখন অনেক মূল্যবান সময় দিচ্ছে আমাদেরকে, অবশ্যই এটা মূল্যবান সময় অনেক মূল্যবান সময়। যাতে করে তাদের এই সময়টা লস না হয়, এবং একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা শিক্ষার্থী তারাও যাতে ঢাকার মতো সার্ভিস পায়, এটার জন্য। আরেকটা বিষয় হচ্ছে এক্সাক্ট মানে প্রতিষ্ঠানের মধ্যে পাবে না। প্রতিষ্ঠানের মতো পাবে না, কিন্তু অনেকটাই পাবে। হ্যাঁ, এটা আমরা ইনশিওর করবো। একটা ব্যাপার হচ্ছে যে বিসিএস এর আমাদের প্রায় 200-র মতো টপিক আছে, তা আমরা যদি এটা টোটাল একবার কোচিং এর মতো শেষ করতে যাই তাহলে তো আমাদের 200 দিন লাগবে, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। মাসে 4 দিন পাচ্ছি, বছরে আমরা 48 দিন পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেগুলো খুবই কনফিউজিং টপিক এবং একেবারে একটা আমরা 30 মিনিট কথা বলা মানে কি, আমরা কোন পক্ষে 30 মিনিটে হচ্ছে 30টা কনসেপ্ট নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে
আমরা যে মানে আগামী ক্লাস যেটা নিব কোন স্যার থাকবেন এবং কোন টপিক হবে এটা আমরা আগে থেকে গ্রুপে বলে দিব। তাহলে স্টুডেন্টরা যদি বাসায় যারা আমাদের লাইভ দেখবে ওনারা ইচ্ছা করলে খাতা কলম বা ওই বিষয়ের উপর বই ওনারা যে কোনো পাবলিকেশন হতে পারে সেটা রাখবে। তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবে, কারণ আমাদের এখনকার যে আমাদের টিচার প্যানেল, আমি বলবো স্যার আমাদের আপনি হয়তো অবগত আছেন যে বাংলাদেশে অনেক কোচিং সেন্টার বলে যে এরকম আমাদের টিচার এরকম, কিন্তু আমাদের পরিক্রমার মতো এত বেস্ট সার্ভিস বা বেস্ট টিচার মানে এখন পর্যন্ত অন্য কোনো কোচিং মানে দিতে পারে একেবারে আমরা অভিজ্ঞ সম্পন্ন টিচার সবাই এবং সবাই খুব আন্তরিক। কিছু টিচার আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে কি যে অন্য জায়গায় ভালো টিচার হতে পারে বাট তারা ক্লাসে কতক্ষণ পড়ায়, হ্যাঁ এইটা একটা 2 ঘন্টা টাইমের মধ্যে 30 মিনিট পড়ায় আর বাকি সময় হাসাহাসি করে গল্প বলে, কিন্তু এরা সবাই যে সময়টা থাকে সময়টা পড়িয়ে দেয়, এর সবচেয়ে বড় সুযোগ। আশা করি আমাদের লাইভে যারা থাকবেন আপনারা আচ্ছা আমরা বিদায় নিব আর কি। হ্যাঁ আমাদের সাথে এখনো 100 উপরে যুক্ত এবং আছে। সর্বশেষ যেটা বললে স্যার বিদায় নেওয়ার আগে আমার একটা সর্বশেষ কথা, সেটা হচ্ছে আমরা মানে এখন থেকে আর কি যে সোমবার আসতেছে মানে 2019 সাল 2020 সাল যাই বলি না কেন, প্রতি সোমবার রাত 9টায় আমাদের হচ্ছে নিয়মিত লাইভ প্রোগ্রাম হবে। আচ্ছা রাত 9টায় নিয়মিত লাইভ প্রোগ্রাম হবে এবং আমরা স্টুডেন্টদের প্রতি রিকোয়েস্ট করবো যে আপনারা লাইভ প্রোগ্রাম যখন দেখবেন সেখানে অবশ্যই খাতা কলম বা আমরা যে সাবজেক্টের উপরে ক্লাস নিব বা পড়াবো কনসেপ্ট শেয়ার করবো অবশ্যই ওই বিষয়ে কোনো একটা বই যে কোনো পাবলিকেশনে রাখবেন, যাতে করে আপনাদের প্রশ্ন করতে সুবিধা হবে যে আপনারা কি জানতে চাচ্ছেন বা ওই বিষয়গুলো আমাদেরকে বলবেন এবং প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন। এই কথা স্যার আপনি শেষ করুন। আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি। আমাদের আজকে লাইভে যারা যুক্ত থাকলো তাদেরকে প্রথমে যারা এই যে এখনো যুক্ত আছে 100 উপরে যুক্ত আছে, আমরা কিছু প্রশ্ন পড়তে পারিনি, সবচেয়ে বড় কথা আমাদের কিছু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে অনেকে এই মেসেজগুলো পড়তে পারিনি। তবে আমরা যখন পরে লাইভে আবার আসবো একটু ওয়েট করতে হবে, লাইভে সবার প্রশ্ন পড়লে তো মানে হবে না, পারবো না পড়তে, বাট কিছু কিছু প্রশ্নগুলো ঠিক রাখতে হবে। আমরা যখন লাইভ নিব তখন প্রশ্নগুলো আগের থেকে রেডি রাখতে হবে, সেই প্রশ্নগুলো ভালো মানের প্রশ্ন হলে আমরা সেই প্রশ্নগুলো অবশ্যই পড়বো এবং সেটার উত্তর দিব। আর একটা হচ্ছে বিসিএস সংক্রান্ত যা কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে, যে সমস্যাগুলো মানে প্রবলেম করে কারো কাছে উত্তর পাওয়া যাচ্ছে না, এরকম যদি কোনো থাকে আমাদের কাছে প্রশ্নগুলো এখান থেকে আমাদের এক্সপার্ট যারা থাকবে তারা উত্তর দিবে। তো আজকের লাইভে আমাদের সংযুক্ত ছিল আমাদের দৈনন্দিন বিশেষ করে আমার দৈনন্দিন বিজ্ঞানের শিক্ষক নাসিম, আমাদের ইংরেজি শিক্ষক আমাদের শামসুল আলম এবং বাংলা শিক্ষক রফিকুল, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আমাদের একটু কি বলবেন বলে দিন শেষ করে। কেউ একজন কুমিল্লার আমাদের সেন্টারটা কোথায় জানতে রবিউল হাসান, রবিউল হাসান জাউতলায় কুমিল্লা হচ্ছে আমাদের ঝাউতলায়, ঝাউতলাতে আমাদের সনি র্যাংসের সনি র্যাংসের যে ভবন ওখানে কুমিল্লায় শাখা আমাদের ওপেন হচ্ছে এই মাসে আশেপাশে হবে। কুমিল্লায় যারা আছে আমরা 28 তারিখে চলে আসবো সবাই মিলে, আমরা সবাইও থাকবো ইনশাআল্লাহ। আর যারা কালকে টাঙ্গাইলের আশেপাশে আসেন, কালকে আমরা টাঙ্গাইলে থাকবো। আমরা শুধু ওই সেমিনারে কথা বলবো না, আমি এবং আমি নুসরাত তো পড়াবোই, ওনারা পড়াবো, আমিও পড়াবো, স্যারও পড়াবে, সবাই পড়াবে। মানে আমাদের সেমিনারগুলো অন্যদের মতো হবে না ইনশাআল্লাহ। যারা হচ্ছে টাঙ্গাইলে আছেন দেখা হবে। আর যারা আমাদের লাইভ অনেকে এই যে প্রশ্নগুলো উত্তর দেয়নি বলে অনেকেই মন খারাপ করেছে, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আবার যখন লাইভে আসবো নিশ্চিত রূপে প্রশ্নগুলো উত্তর আমরা বলবো ইনশাআল্লাহ। আজকে লাইভ বিদায় নিচ্ছি সবাইকে। আমাদের ক্লাস কালকে থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে বিশেষ পরিক্রমার ক্লাস শুরু হচ্ছে, ইতিমধ্যে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে। যারা তারা সবাই যুক্ত থাকবে ইনশাআল্লাহ এবং নিয়মিত যুক্ত থাকলে অবশ্যই উপকার হবে। আর আমাদের পরামর্শ দেওয়া যাবে, যদি কোনো পরামর্শ ভালো থাকে যে আমরা আরো কি করলে আরো ভালো হয়, এরকম যদি কারো কোনো পরামর্শ থাকে পরামর্শ দিলে আমরা আইডিন হচ্ছে টাঙ্গাইল শাখাটা, আমি একটু বলে দিচ্ছি। টাঙ্গাইল শাখার প্লেস সর্বশেষ আইডিন আক্তার লিজা উনি বলছে টাঙ্গাইল কই স্যার প্লিজ বলেন। টাঙ্গাইল আমাদের আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে আমাদের বিকাল 3টায় সেমিনার। আর আমাদের এমনিতে শাখাটা হচ্ছে জয়কলি মিষ্টান্ন ভান্ডারের উপরে আইকন বিশ্ববিদ্যালয় কোচিং ক্যাম্পাস। জয়কলি একেবারে টাঙ্গাইল, এটা হচ্ছে রেজিস্ট্রিপাড়া বলে, রেজিস্ট্রিপাড়া টাঙ্গাইল জয়কলি মিষ্টান্ন ভান্ডারের ঠিক উপরে আইকন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বললেই। ময়মনসিংহ শাখা ওকে ময়মনসিংহ শাখার সামনে হবে খুব দ্রুত ইনশাআল্লাহ। আসবে আমরা আবার ক্লাস হচ্ছে। আমরা তাহলে আজকে লাইভ থেকে ক্লোজ হয়ে যাই, সবাই টাটা দেই। ধন্যবাদ। টাটা একটু কেটে দিতে হবে একটা লাইভটা থেকে ওই সাইডে, হ্যাঁ নিয়ে আসেন এদিকে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।